সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ সিকিউ ঢাকা বোর্ড 2020 তে আসছে। দেখো, এই সিকিউটি এক্সারসাইজ 17 অর্থাৎ পরিসংখ্যান বিস্তার ও পরিমাপ যাকে বলা হয়। তাহলে দেখো, নাম্বার 2, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। এখানে ওজন কেজি শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। দেখো, ওজন কেজিতে যে দেওয়া আছে অর্থাৎ শ্রেণীব্যক্তি, এখানে শিক্ষার্থী সংখ্যা যে গণসংখ্যা দেওয়া আছে, এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50 জন এখানে বলা হয়েছে। দেখো, এখন নম্বর ক, এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো সেটা বলেছে। যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সংখ্যাগুলোকে অর্থাৎ এই যে প্রদত্ত সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে অর্থাৎ বড় থেকে ছোট বা অধক্রমে ছোট থেকে বড় অনুসারে সাজাবো। তাহলে আমরা লিখতে পারি নম্বর ক, প্রদত্ত সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লিখি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা ছোট থেকে বড় সাজিয়ে পাই। এখানে দেখো, এই সংখ্যাগুলো আমরা এখানে প্রথমে আমি লিখি। এখানে দেখো 90, 38, 27, 36, 18, 22, 24, 26, 28, 21। দেখো, এখানে কয়টি সংখ্যা আমরা সেটাও হিসাব করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ এখানে 10টি সংখ্যা। সুতরাং n ইকুয়াল আমরা এখানে 10 লিখতে পারি। অর্থাৎ গণসংখ্যা কয়টি? এখানে 10টি। অর্থাৎ n এর মান 10, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা। এটাও আমরা বলতে পারি জোড় সংখ্যা। দেখো, তাহলে আমরা প্রথমে এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো সেটা বলেছি, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে বা ছোট থেকে বড় সাজিয়ে। এখানে দেখো 18 আছে, এরপর 19, সুতরাং প্রথমে 18 হবে, 19। এরপর দেখো কত আছে, এরপর দেখো 21 আছে, এরপর 22 আছে, তাহলে 21, এরপর আছে 22, কমা দেই। এরপর দেখো 23 আছে কিনা, 23 নেই। এখানে আছে 24 আছে এবং 26 আছে, তাহলে লিখি 24, 26। এরপর দেখি 27 আছে কিনা, দেখো 27 আছে, 28ও আছে, তাহলে লিখি 27, 28। এরপর কত আছে দেখো, 28 এর পর 29 আছে কিনা দেখো। এখন শুধুমাত্র দুইটি সংখ্যাই আছে, 36 এবং 38, তাহলে লিখি 36, 38। এটা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। দেখো, এখন হিসাব করে দেখি 10টি হলো কিনা লেখা। 1 2 3 4 5 6 7 8 9 10, সুতরাং 10টি হয়েছে। দেখো, তাহলে লিখতে পারি এখানে n ইকুয়াল কত, 10, যেহেতু 10টি জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা লিখি, যা জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা, সুতরাং মধ্যক কি হবে? সুতরাং মধ্যক হবে, ইতিপূর্বে বলেছি, অর্থাৎ ক্লাস 1-এ সিকিউ নম্বর 1 ছিল, সেটাও ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল। সেটাই বলেছিলাম জোড় সংখ্যা হলে n/2 তম পদ এবং n/2 + 1 এই তম পদের যোগফলের গড় বলেছিলাম। অর্থাৎ এই তম পদ এবং এততম পদ যে সংখ্যা বের হবে, সেই সংখ্যার সাংখ্যিক যে মান, তার যোগফলকে গড় করতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে তদ্রূপ মধ্যক কত হবে? যেহেতু জোড় সংখ্যা, সুতরাং মধ্যক হবে, অতএব যা জোড় সংখ্যা, তাহলে মধ্যক, অতএব মধ্যক কি হবে, ইকুয়াল দেই। দেখো, আমরা এখান থেকেও মধ্যক হিসাব করতে পারি। 1 2 3 4, এখানে দেখো এই পর্যন্ত 4 পেয়েছি। এখন এখান থেকেও ডান দিক থেকে 1 2 3 4 এই পর্যন্ত 4। এরপর হচ্ছে মধ্যের সংখ্যা হচ্ছে এই দুইটি, অর্থাৎ 24 আছে এবং 26 আছে। সুতরাং এই সংখ্যা দুইটির যোগফল কে 2 দ্বারা ভাগ করলে মধ্যক আমরা বের করতে পারি। অর্থাৎ মাঝের সংখ্যাই হচ্ছে এই দুইটি। মধ্যক অর্থাৎ মিডলে যে সংখ্যা থাকবে সেটাই হবে মধ্যক। সুতরাং মিডলে এখানে দেখতে পাচ্ছি দুইটি, অর্থাৎ একটি যদি ধরি তাহলে অন্যদিকে বেশি সংখ্যা হবে। যদি 26 ধরি তাহলে বাম দিকে বেশি সংখ্যা, আবার 24 ধরলে ডান দিকে বেশি সংখ্যা। সুতরাং মধ্যক হবে না, তাহলে মধ্যক হবে 24 এবং 26 এর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা মধ্যক। তাহলে মধ্যক কি, আমরা সূত্র অনুসারে মধ্যক করি। মধ্যক হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, এততম পদ ও এততম পদ এর এততম এবং এততম পদের যোগফল বা সমষ্টি, যোগফল, এরপরে ভাগ 2 হবে, ইকুয়াল দেই। এখানে কততম,
এখানে আমরা n এর মান পেয়েছি কত, দেখো এখানে মান 10 পেয়েছি, অর্থাৎ 10/2 তম পদ। আমরা এটা 10/2 এটা আমরা সংক্ষিপ্ত লিখতে পারি, যেহেতু 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, অর্থাৎ 5 তম পদ, এখানে প্লাস সাইন, এখানে 5 এর সাথে 1 প্লাস, অর্থাৎ 6 তম পদ, 6 তম পদ, এততম পদ এততম পদ এর যোগফল, অর্থাৎ এটাকে এর পর যোগফল লিখেছি, যোগফল না লিখলেও হবে, ভাগ 2 ইকুয়াল, দেখো 5 তম পদ কত, এখানে 5 তম পদ হচ্ছে এটা, 6 তম পদ হচ্ছে এটা, দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে 5 তম পদ অর্থাৎ 24, আর 6 তম পদ হচ্ছে 26, এই দুইটার যোগফল ভাগ 2, অর্থাৎ 24 প্লাস 26/2 হবে। এটা যোগ করলে কত হবে, দেখো 6 এর পরে 4 গুণী 10 হবে, এরপর 2 এর পরে 2 প্লাস করি, আর হাতে 1 প্লাস করি 4, অর্থাৎ 5 হলো, এখানে 2 দিয়ে ভাগ 25। সুতরাং মধ্যক কত, মধ্যক হচ্ছে 25, এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পেরেছো মধ্যক কিভাবে বের করতে হয় এবং জোড় সংখ্যা হলে কিভাবে বের করতে হয়। ইতিপূর্বে বলেছি বিজোড় সংখ্যা হলে n+1/2 এটা হবে মধ্যক, যদি বিজোড় সংখ্যা হয় তখন n+1/2 হবে মধ্যক। জোড় সংখ্যা হলে অবশ্যই বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয়, অর্থাৎ n এর মান যদি জোড় সংখ্যা হয়। আশা করি একটু বুঝতে পেরেছি। এরপর দেখো নম্বর খ, দেখো এরপর নম্বর হচ্ছে খ, পদার্থ উপাত্তের প্রচুরক নির্ণয় করো। আমরা পদার্থ উপাত্তের প্রচুরক নির্ণয় করব। তাহলে গণসংখ্যার যে সারণী এটা থেকে প্রচুরক নির্ণয় করব। দেখো এখানে তাহলে লিখি নম্বর খ, তাহলে আমরা লিখতে পারি যে গণসংখ্যা সারণী হতে প্রচুরক নির্ণয় করতে হবে। গণসংখ্যা সারণী হতে পাই, লিখি গণসংখ্যার সারণী হতে পাই, কি পাই দেখো, যেহেতু প্রচুরক, প্রচুরক কি, যেটা প্রচুর বার বা বেশি বার আছে সেটাকে প্রচুরক বলা হয়, অর্থাৎ গণসংখ্যা যেটা সর্বাধিক। এখানে দেখো এখানে গণসংখ্যা হচ্ছে 13, এটা সর্বাধিক, অর্থাৎ এখানে 51 থেকে 60 এই শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত, এই 51 থেকে 60 এই শ্রেণীতে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি যে শ্রেণীতে, এই শ্রেণীতে অবস্থিত হচ্ছে, এই শ্রেণীতে প্রচুরক আছে। সুতরাং আমরা লিখতে পারি প্রচুরক এত শ্রেণীতে অবস্থিত। এখন প্রচুরকের সূত্র কি, প্রচুরকের সূত্র হচ্ছে আমরা জানি যে প্রচুরক ইকুয়াল এল, প্রচুরক ইকুয়াল হচ্ছে এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এখানে এল কি, প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এখানে দেখো 51 হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে এল ইকুয়াল, তাহলে আমরা বুঝতে পেরেছি যে 51 হবে। এখন f1 কি, f1 কি, প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্বের শ্রেণী গণসংখ্যা মাইনাস করলে f1 হবে, অর্থাৎ এখানে 13 আছে প্রচুরক শ্রেণীতে, অর্থাৎ প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 13, তার পূর্বের শ্রেণী হচ্ছে 8, এটা মাইনাস করলে এটা হয় f1। f2 তাহলে কি হবে, f2 তদ্রূপ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ পরের শ্রেণী গণসংখ্যা হচ্ছে 10, এটা হচ্ছে f2। তাহলে এখানে h আছে, দেখো h কি, h হচ্ছে শ্রেণী ব্যক্তি, অর্থাৎ শ্রেণী পার্থক্যটা, এটা হচ্ছে h। এখানে দেখো 31 থেকে 40 পর্যন্ত আমরা হিসাব করব, 31 32 33 এভাবে করতে করতে 40 পর্যন্ত যখন হিসাব করব, দেখো কত হয়, 31 থেকে 40 পর্যন্ত যখন হিসাব করব 10 হবে, এটা h এর মান 10, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীর পার্থক্য। তাহলে দেখো করে দেখাই, তাহলে লিখি গণসংখ্যার সারণী হতে পাই, এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে, লিখি এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে, এখানে গণসংখ্যা সর্বাধিক বার আছে এত শ্রেণীতে, অর্থাৎ 51 থেকে 60 এত শ্রেণীতে। সুতরাং 51 থেকে 60 এত শ্রেণীতে গণসংখ্যা কত, এখানে 13, এখানে আমরা গণসংখ্যা পেয়েছি 13, অর্থাৎ এই শ্রেণীতে গণসংখ্যা পেয়েছি 13। এখন এই যে শ্রেণী, এই শ্রেণীর নিম্নমান কত, সেটা হচ্ছে এল হবে। তাহলে প্রচুরকের সূত্রটি আমরা লিখি, আমরা জানি প্রচুরক, আমরা কি জানি, প্রচুরক ইকুয়াল এল প্লাস f1, f sub 1 এটা আমরা পড়ি, f sub 1 প্লাস বাই, এটা বাই f sub 1 প্লাস f sub 2, এই যে বাই এখানে হবে ইনটু h। এখানে লিখি, এখানে কি এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এল হচ্ছে প্রচুরক, এখানে লিখে দিই, না লিখলেও হয়, তারপর লিখি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ইকুয়াল, এখানে 51 হচ্ছে নিম্ন সীমা এল। এফ কি, এখানে f1 আছে, তাহলে f1 কি হবে, লিখি f1 f sub 1 যেটাকে বলা হয়, f sub 1 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা মাইনাস তার পূর্বের শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণী ও তার পূর্বের শ্রেণী গণসংখ্যার পার্থক্য। লিখি তাহলে প্রচুরক শ্রেণী ও তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ এখানে প্রচুরক শ্রেণী গণসংখ্যা পেয়েছি আমরা
13 মাইনাস পূর্ব শ্রেণী গণসংখ্যা হচ্ছে 8, এখানে দেখো এটা পূর্ব শ্রেণী গণসংখ্যা হচ্ছে 8, মাইনাস করলে কি হবে 5 হবে, তাহলে এখানে আমরা 5 পেলাম। F2 কি, F2 এখানে হচ্ছে পূর্বের শ্রেণী, এটা হচ্ছে পরের শ্রেণী হবে, শুধুমাত্র প্রচুরক শ্রেণী ও তার পরের শ্রেণী গণসংখ্যার পার্থক্য। অর্থাৎ এটা একটু সংক্ষিপ্ত লিখি, এখানে 13 মাইনাস 10 ইকুয়াল 3 হবে। এইচ কি, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর পার্থক্য, লিখি শ্রেণী ব্যক্তি, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর পার্থক্য, শ্রেণীর পার্থক্য যে কোনো একটা আমরা লিখবো, ইকুয়াল কত 10 হবে, শ্রেণীর পার্থক্য 10। আমরা কিভাবে পার্থক্য নির্ণয় করব? সাধারণত এই যে সংখ্যা আছে শ্রেণীর নিম্নসীমা, এই শ্রেণীর নিম্নসীমা হতে গুনতে গুনতে শ্রেণীর এই উচ্চসীমা পর্যন্ত যাব, যত হবে সেটা হবে পার্থক্য। এভাবে এখানে 31 আছে, 31 থেকে 31 ধরে সাধারণত গুনতে হবে, 31, 32, 33, এভাবে করতে করতে আমরা 40 পর্যন্ত যাব, দেখব যে এখানে সংখ্যা লেখা হয়েছে 10টি, সুতরাং পার্থক্য হবে 10। এভাবে লিখবো। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। এখন আমরা এই যে মানগুলো যে লিখেছি সেগুলো এখানে বসাবো, বসিয়ে প্রচুরক নির্ণয় করবো, ইকুয়াল দেই। তাহলে এখানে এল হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ সর্বাধিক বার আছে প্রচুরক, যেটা বলেছিলাম সর্বাধিক, সেটা হচ্ছে এল। এল দেখো এখানে এল এর মান পেয়েছি আমরা এখানে 51, এখানে প্লাস সাইন, বাই F1 ইকুয়াল পেয়েছি 5, বাই F1 ইকুয়াল হচ্ছে 5 প্লাস F2 ইকুয়াল হচ্ছে 3, এখানে ইন্টু এইচ ইকুয়াল হচ্ছে 10, এটা পেয়েছি। এখন দেখো এখানে আমরা দেখি কি হয়, ইকুয়াল দেই 51 প্লাস 5, অর্থাৎ এই যে 5 এখানে এটা লব, এটাও লব, তাহলে এই 10 দিয়ে 5 কে গুণ করি, তাহলে কি হবে 50 হবে, বাই এখানে কত 8 হলো। এখন আমরা এটা ভাগ করব, ভাগ করে এটার সাথে প্লাস করব, প্লাস করে যেটা হবে এখানে 51 পেয়েছি, প্লাস এখানে 50 কে 8 দ্বারা ভাগ করে 6.25 পাই। ভাগ করে দেখবে, মানে আমরা 6 বার জানি, 6 48 হয়, অর্থাৎ 48 থাকে 2 থাকলো, এবং দশমিক দিয়ে আমরা শূন্য যদি নিয়ে আসি তাহলে আবার 2 বার যাবে, 8 দুগুণী 16, এরপর 4 হবে, এরপরে 5 বার যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা ভাগ অবশ্যই তোমরা এটা করতে পারো, তারপর একটু বলে দিলাম। এরপর কি হয়, এখানে আমরা এটা প্লাস করি, প্লাস করলে কি হবে, এই 6 এর সাথে 1 প্লাস হয়, অর্থাৎ 7 হলো, মানে এখানে 57.25 এটা হয়। এটা হচ্ছে প্রচুরক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি প্রচুরক কিভাবে বের করতে হয় এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই সূত্রটি জানা থাকলে এবং এই সূত্রটিকে কোনটাকে কি বলে সেটা যদি জানা থাকে, অবশ্যই তোমরা প্রচুরক বের করতে পারবে। এবং প্রচুরক সর্বাধিক সংখ্যক যে গণসংখ্যা থাকবে সেই গণসংখ্যার দিয়েই আমরা হিসাব করি, এবং সেই গণসংখ্যার শ্রেণী ব্যক্তি যেটা থাকে বা শ্রেণী বিস্তার যেটা থাকে তার নিম্নসীমা হচ্ছে এল হয়। F1 F2 কি সেটা এখান থেকে অবশ্যই বুঝতে পেরেছো, যে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বা অন্তর, অর্থাৎ এখানে এটা থেকে এটা মাইনাস করেছি, এটা হচ্ছে F1, আবার F2 হচ্ছে এটা থেকে এটা মাইনাস, পরের শ্রেণী এখানে সংক্ষিপ্তভাবে দেখিয়েছি, এখানে পূর্বের স্থানে পরের হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো নম্বর গ, আমরা প্রদত্ত সারণী থেকে অর্থাৎ প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই এই শ্রেণী ব্যক্তির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। বহুভুজ অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। দেখো সারণী অঙ্কন করি, এখানে ওজন কেজিতে যেটা দেওয়া আছে, এখানে দেখো শ্রেণীর পার্থক্য বা ব্যক্তি দেওয়া আছে, তাহলে লিখি যা দেওয়া আছে তাই লিখি ওজন, এখানে লেখা কেজি, গণসংখ্যার সারণী দেওয়া হলো, এখানে ওজন কেজি, এরপর লিখি শ্রেণীর মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যবিন্দুকে সাধারণত এক্স সাব আই দ্বারা প্রকাশ করা হয়, এখানে এক্স সাব আই লিখতে পারি, ব্র্যাকেটে দিয়ে দেই। এরপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা, লিখি এখানে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, ব্র্যাকেটে লিখে দেই গণসংখ্যা। এখানে শ্রেণীব্যক্তি কী দেওয়া আছে, এখানে 31 থেকে 40 পর্যন্ত, এরপর 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, এগুলো দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি ওজন কেজিতে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপর দেখো শিক্ষার্থীর সংখ্যা, এখানে শিক্ষার্থীর সংখ্যা কত, প্রথম হচ্ছে 6, এরপর হচ্ছে এই বরাবর লিখি, এরপর হচ্ছে 8, অর্থাৎ এই বরাবর 8, এরপর হচ্ছে 13, এরপর 10, এরপর হচ্ছে 8, সর্বশেষে 5। এরপর এখানে শ্রেণী মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব,
এই শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা এই দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে 31 যোগ 40, এরপর সে এই যোগফলকে কত দিয়ে 2 দ্বারা ভাগ করব। এখানে যোগফল কত হলো 71, এখানে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হবে 35.5। দেখো 35.5 হলো এখানে 35.5। অথবা এটাও দেখো, এটা কি 41 থেকে এখানে 50 পর্যন্ত, সুতরাং 45.5 হবে। দেখো 45.5 হলো, এরপর সে এটা 55.5 হবে, 65.5 হলো, এরপর সে 75.5, এরপর সে 85.5। এটা আমরা পেয়েছি। দেখো এখন এই যে শ্রেণীর মধ্যবিন্দু এবং শিক্ষার্থী সংখ্যা আমরা পেয়েছি, এই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে x অক্ষ বরাবর এবং শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এই গণসংখ্যা y অক্ষ বরাবর আমরা স্থাপন করব। তাহলে প্রথমে দেখো ছক কাগজে কীভাবে নিতে হয়। দেখো ছক কাগজে x, এখানে ও লিখি, ও এক্স, ও এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম এই ওয়াই অক্ষ নেই। তাহলে আমরা এক্স অক্ষ নিয়েছি এবং ওয়াই অক্ষ নিয়েছি। ওয়াই অক্ষ হচ্ছে লম্ব বরাবর, এক্স অক্ষ হচ্ছে ভূমির সমান্তরাল অর্থাৎ ভূমি বরাবর নিয়েছি। দেখো এখানে এই যে শ্রেণী মধ্যবিন্দু এটা এক্স অক্ষ বরাবর স্থাপন করব। অর্থাৎ আমরা জানি যে এই ক্ষুদ্রতম এখানে গাঢ়কালি দ্বারা চিহ্নিত করা যে ক্ষুদ্রতম প্রতি 5 বর্গ সমান করে গাঢ়কালি দ্বারা চিহ্নিত করে দাগ কাটা আছে। মনে করি এটা প্রত্যেকটা এখানে 5 ঘর সমান, এখানে দেখো এই 5 ঘর সমান, এখানে গাঢ়কালি চিহ্নিত করে কাটা রয়েছে প্রতি 5 ঘর। এখানে ওয়াই অক্ষ বরাবর একইভাবে প্রতি 5 ঘর সমান গাঢ়কালি চিহ্নিত করে দাগ কাটা থাকে। দেখো তাহলে এখানে আমরা প্রথম শ্রেণীর মধ্যবিন্দু পেয়েছিলাম 35.5, এইখানে মনে করি 35.5, এরপর এটা বাদ দিয়ে এই হইতে এই পর্যন্ত আমি প্রতি 1 ঘর সমান 1 একক ধরেছি। এই হইতে এখানে 45.5 লিখলাম, এখানে 55.5, এরপর এখানে 65.5, এরপর আছে 75.5, এরপর আছে এখানে আমরা মনে করি 85.5, এখানে 85.5, এখানে এক্স অক্ষ, এই এক্স অক্ষ, এখানে এক্স অক্ষ মনে করি। এখন দেখো এখানে দেখো সর্বনিম্ন হচ্ছে 5, অর্থাৎ আমরা যদি এখানে 5 যেহেতু 1 ঘর সমান 1 একক ধরি, এই হইতে এই পর্যন্ত 1 ঘর সমান 1 একক ধরি, এখানে এই হইতে এই পর্যন্ত 5 ঘর, এই তো 5 ঘর, তাহলে 5 এখানে কত 10 হবে, এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 30, তারপর 35, এরপর হচ্ছে 40। আমরা প্রতি 1 ঘর সমান 1 একক ধরে এগুলো লিখলাম। এখন দেখো এখানে 35.5 6, অর্থাৎ এই 5 ঘরের চেয়ে 1 ঘর বেশি যাবে, 6 ঘর, এখানে 6 ঘর বরাবর, আর মনে করি এখানে 1 ঘর বেশি, এইখানে আমি এই বিন্দুটি পেলাম 35.5-এ এই বিন্দু পেয়েছি। এখন স্থাপন করতেছি। এরপর দেখো পরে হচ্ছে 8, এখানে পরের এটা কত 45.5, এই এখানে 45.5, এটা ইকুয়াল, এটা ওয়াই অক্ষ বরাবর যেহেতু এখানে এই যেহেতু 8 ঘর যাবে, আমি যেহেতু প্রতি 1 ঘর সমান 1 একক ধরেছি, তাই এখানে 8 ঘর যাবে, এই 10 ঘর এই পর্যন্ত 10 হবে, তার চেয়ে 2 ঘর কম হবে, অর্থাৎ এখানে ধরলাম এটা পেয়েছি, প্রথমে পেয়েছি এটা পেলাম। তারপর এরপর দেখো 55.5-এ এখানে 13 কোন পর্যন্ত, এখানে 15, এই 55 এখানে এই পর্যন্ত 15, এই পর্যন্ত ধরে মনে করি এখানে 15, এই 15-এর চেয়ে 2 ঘর কমবে, এখানে ধরলাম 2 ঘর কমেছে, এটা অর্থাৎ 55.5 এ বিন্দু পেয়েছি এটা। এরপর দেখো এখানে 65.5, এখানে 10 আছে, এই 65.5 10 পর্যন্ত
দেখো এই যে 10, এই 10 বরাবর সোজা এখানে এখানে ঘর পাবো আমরা, কারণ এই হইতে এই পর্যন্ত 5, এই 5 10, অর্থাৎ এখানে পেলাম বিন্দুটা পেয়েছি এটা এই 65.5। এরপর দেখো 75.5 এ 8 ঘর, অর্থাৎ এখানে যে 8 পেয়েছিলাম সেই 75.5 8 বরাবর সোজা সোজা এখানেই হবে, অর্থাৎ 10 ঘরের চেয়ে 2 ঘর কম এটা। এরপর দেখো 5 আছে, সুতরাং এই 85.5 এ 5 ঘর, অর্থাৎ এখানে 5 আছে, এই 5 বরাবর আসলো। এই দেখো আমরা এই গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করেছি এবং শ্রেণী মধ্যবিন্দু x অক্ষ বরাবর স্থাপন করেছি। তাহলে এখানে লিখতে পারি এই যে শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, এখানে লিখতে পারি শ্রেণীর মধ্যবিন্দু এখানে শ্রেণী মধ্যবিন্দু লিখেছি। এটা হচ্ছে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। এখানে আমরা শিক্ষার্থীর সংখ্যা লিখি, শিক্ষার্থীর সংখ্যা, এখানে শিক্ষার্থীর সংখ্যা লিখেছি, শিক্ষার্থীর সংখ্যা এ বরাবর শিক্ষার্থীর সংখ্যা, আর এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এখন যে এই যে ভাঙ্গা চিহ্ন, অর্থাৎ এই 0 x এবং y অক্ষের যে বিন্দু মিলেছে, x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে, এখানে 0 থেকে 35 পর্যন্ত এই সংখ্যাগুলো আছে বিধায় এখানে ভাঙ্গা অংশ দ্বারা চিহ্নিত করা হলো, কারণ এই হইতে এই পর্যন্ত 35 পর্যন্ত সংখ্যা নেই, তাই আমরা এই ভাঙ্গা অংশ দিয়ে চিহ্নিত করেছি যে এই সংখ্যাগুলো এখানে আছে। আবার আমরা এখানে এইভাবে করে ভাঙ্গা অংশ চিহ্নিত বিধায় এভাবেও আমরা ভাঙ্গা অংশ দিয়ে অঙ্কন করতে পারি। এখন দেখো এই যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো আমরা যদি যোগ করি, এভাবে করে যোগ করি, দেখো যোগ করলাম, মনে করি এটা যোগ করি, এই যোগ করলে যে এখানে এলাকা পেয়েছি এটাই হচ্ছে বহুভুজ। এখন এই যে এটা তো গ্রাফ পেপারে অঙ্কন করেছি, এখন আমাদের এখানে লিখতে হবে এই কর্নারের দিকে x ও y অক্ষ বরাবর, যেহেতু এখানে 1 বর্গ সমান 1 একক, এখানেও 1 বর্গ সমান 1 একক ধরছি, তাহলে x ও y অক্ষ বরাবর বা উভয় অক্ষে লিখি, এখানে উভয় অক্ষে 1 বর্গ সমান 1 একক ধরে 1 একক ধরে এইটা আমরা এখানে লিখে দিছি, বা এখানে x ও y অক্ষ বরাবর 1 বর্গ সমান বা 1 ঘর সমান 1 একক ধরে এটা লিখলেও হবে। এখন দেখো এটা থেকে আমরা বিবরণ লিখব। আমরা কিভাবে বিবরণগুলো লিখি, আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে ছক কাগজে বা গ্রাফ পেপারে, তাহলে লিখি ছক কাগজে x ও x প্রাইম x অক্ষ এবং y ও y প্রাইম y অক্ষ নেই। প্রথমে আমরা ছক কাগজে x ও x প্রাইম x অক্ষ এবং y ও y প্রাইম y অক্ষ নিয়েছি। এখন উভয় অক্ষে, অর্থাৎ x অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গ সমান 1 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু স্থাপন করি। লিখি x অক্ষে ক্ষুদ্রতম 1 ঘর বা 1 বর্গ, 1 ঘর লিখি, 1 ঘর সমান 1 একক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এবং y অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গ, y অক্ষে 1 ঘর সমান, ক্ষুদ্রতম লেখা লাগবে না, প্রথমে তো লিখেছি এখানে ক্ষুদ্রতম x অক্ষের সময়, এখানে 1 ঘর, y অক্ষে 1 ঘর সমান 1 একক ধরে শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা স্থাপন করি। শিক্ষার্থীর সংখ্যা, তারপর কি করেছি, স্থাপন করেছি, এখানে লিখে দেই স্থাপন করি। আমরা স্থাপন করলাম, শিক্ষার্থীর সংখ্যা স্থাপন করি। এখন বিন্দুগুলো যোগ করে একটি এলাকা পাই, আমরা বিন্দুগুলো যোগ করে একটি এলাকা পেয়েছি, তাহলে লিখি বিন্দুগুলো যোগ করে যে এলাকা পেয়েছি, এলাকা পাই, উক্ত এলাকাই হচ্ছে বহুভুজ, তাহলে লিখি উক্ত এলাকায় বহুভুজ। দেখো, অর্থাৎ গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে হলে অবশ্যই শ্রেণীর মধ্যবিন্দু সারণীতে উল্লেখ করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু সাধারণত x অক্ষ বরাবর এবং শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা y অক্ষ বরাবর স্থাপন করে সেগুলো আমরা যোগ করেছি। যে এলাকা পেয়েছি এটাই হচ্ছে বহুভুজ। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।